এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তার প্রথম পর্ব। তো আজকের পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলে তুমি সহজেই এই অধ্যায়ের সৃজনশীলগুলো কি করতে পারবে, সমাধান করতে পারবে। তোমরা তো জানো যে প্রত্যেকটা অধ্যায়ের মূল হচ্ছে তার যে বেসিক বিষয়গুলো থাকে, ওই বেসিক বিষয়গুলো। যদি কোনো শিক্ষার্থী ওই অধ্যায়ের বেসিক সম্পর্কে জ্ঞান লাভ করতে না পারে, তাহলে তার জন্য ওই অধ্যায়ের যে সৃজনশীলগুলো থাকে ওইগুলো সমাধান করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তার ধারাবাহিকতার লক্ষ্যে আমরা আজকে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাঝে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। তো অধ্যায়টার নাম হচ্ছে কি, নগদান বই। প্রথমে আমরা জানবো নগদান বই কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, একটা প্রতিষ্ঠান চালানোর জন্য নগদ অর্থের আদান প্রদান খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজের সাথে নগদ অর্থের আদান প্রদান জড়িত। তো যে বইতে নগদ অর্থের আদান প্রদান লিপিবদ্ধ করা হয় তাকেই নগদান বই বলে। মনে রাখবা, নগদান বইয়ের ভিতরে কখনো অনগদ লেনদেন লিপিবদ্ধ হবে না। এবার আসো, এই অনগদ লেনদেন বলতে কি বোঝানো হয়েছে। অনগদ লেনদেন মানে কি? যেই লেনদেনটার দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়েও না কমেও না, এমন লেনদেনকে অনগদ লেনদেন বলে। তো অনেকগুলো অনগদ লেনদেন আছে। তো এই লেনদেনগুলো কখনোই নগদান বইয়ের ভিতরে আসবে না। নগদান বইয়ের ভিতরে আসবে একমাত্র নগদ অর্থ জড়িত আছে যেই লেনদেনটার সাথে, ওই লেনদেনটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো নগদান বই কয় প্রকার ওইটা সম্পর্কে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি পাশেই লিখে রাখছি নগদান বই 4 প্রকার। এটা তোমাদের নোটবুক থেকে অনেক বেশি আসে। তো নগদান বই কয় প্রকার? 4 প্রকার। কি কি? 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই এবং খুচরা নগদান বই। তো এই 4 প্রকার নগদান বইয়ের ভিতরে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 1 গড়া, 2 গড়া, 3 গড়া, এই 3টা করা লাগবে, কারণ পরীক্ষায় এই 3টার মধ্য থেকেই আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, নগদান বই ক্রয় প্রকার এটা নোটবুক থেকে অনেক বেশি আসে। তো অনেক শিক্ষার্থীরা এই জায়গায় একটা ভুল করে, সেটা হচ্ছে যেহেতু তারা 1 গড়া, 2 গড়া, 3 গড়া পর্যন্ত নগদান বই করে, তো তারা মনে করে যে নগদান বই মনে হয় 3 প্রকার, কিন্তু ধারণাটা ভুল। নগদান বই কিন্তু 4 প্রকার। তো আশা করি তোমাদের নোটবুক থেকে যদি প্রশ্ন করে যে নগদান বই কয় প্রকার, তাহলে ইনশাল্লাহ সঠিক উত্তরটা তোমরা দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, 1 গড়া নগদান বই ছোট আয়তনের যে প্রতিষ্ঠানগুলো আছে সাধারণত তারা লিপিবদ্ধ করে থাকে। 2 গড়া নগদান বই যেই প্রতিষ্ঠান নগদ লেনদেনের পাশাপাশি চেকেও লেনদেন করে, ওই সব প্রতিষ্ঠান 2 গড়া নগদান বই প্রস্তুত করে। এবার আসো 3 গড়া নগদান বইয়ে আরও একটি জিনিস আসবে, নগদ লেনদেন, চেকে লেনদেন এবং তার সাথে বার্তা সংক্রান্ত যে জিনিসগুলো আছে, যেমন দেনাদার এবং পাওনাদারের সাথে লেনদেন নিষ্পত্তি করার জন্য আমরা যে ছাড় দেই, ওই বার্তাগুলো 3 গড়া নগদান বইতে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে নগদান বইয়ের প্রকারভেদ। এবার আসো নগদান বইকে কি বলা হয়, এটাও কিন্তু নোটবুক থেকে আসে, এটা তোমাকে জানা লাগবে। তো দেখো, আমি পাশে লিখে রাখছি নগদান বইকে বলা হয় জমা খরচের বই। এটা মানে কি? জমা মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান কয় টাকা পেল, আর খরচ মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের কাছ থেকে কত টাকা গেল। এগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় এটাই নগদান বই। তারপর আমি লিখছি প্রাপ্তি প্রদানের বই। ওই সেই একই কথা, প্রাপ্তি প্রদানের বই। একটা প্রতিষ্ঠান কত টাকা পেল মানে প্রাপ্তি, এবং কত টাকা তার কাছ থেকে চলে গেল, এই বিষয়গুলো যে বইতে লিপিবদ্ধ হয় ওই বইটার নামই কি? নগদান বই। ওই ঘুরে ফিরে কিন্তু সেই একটা কথা, নগদ, যেটার সাথে নগদ জড়িত সেটাই নগদান বইতে আসবে, যেটার সাথে নগদ জড়িত না সেটা নগদান বইতে আসবে না। তারপরে দেখো নগদান বই প্রস্তুতের কারণ কি। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো জিনিস প্রস্তুত করার পূর্বে আমরা তার কারণগুলো জানতে চাই। কেন করব, কি আছে, বিষয়টা কি,
তো আজকে আমি তোমাদেরকে বলবো যে নগদান বই প্রস্তুত করার অনেকগুলো কারণ আছে। দেখো সেই কারণগুলো কি। প্রথম কারণটা হচ্ছে নগদ প্রাপ্তি প্রদানের পরিমাণ জানা যায়। নগদান বই যদি তুমি প্রস্তুত করো তাহলে তোমার মোট নগদ প্রাপ্তি এবং মোট নগদ প্রদানের পরিমাণ তুমি সহজেই কি করতে পারবা, জানতে পারবা। তার জন্য তোমাকে কি করতে হবে, নগদান বই প্রস্তুত করতে হবে। তারপরে দেখো নির্দিষ্ট সময়ে নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয়। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়ের পর নগদ উদ্বৃত্তের পরিমাণ জানার প্রয়োজন হয় এবং জানতে হয়। তো এটা জানার জন্য তোমাকে কি করতে হবে, নগদান বই প্রস্তুত করতে হবে। তারপরে দেখো মোট নগদ ক্রয় ও মোট নগদ বিক্রয়ের পরিমাণ জানা যায়। প্রিয় শিক্ষার্থীরা, একটা প্রতিষ্ঠান মোট নগদে কত টাকার পণ্য ক্রয় করছে এবং মোট নগদে কত টাকার পণ্য বিক্রয় করছে এটা জানার জন্য তাকে নগদান বই কি করতে হবে, প্রস্তুত করতে হবে। তো কারণগুলো তো তোমরা বুঝতে পারলা। এবার আসো, যখন তোমরা নগদান বই করবা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যেটাকে বলা হয় ট্রাম্প কার্ড, সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এই কন্ট্রা শব্দের অর্থ কি, এটা নৈর্ব্যক্তিক অনেক বেশি আসে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি লিখে রাখছি কন্ট্রা এন্ট্রি। এই কন্ট্রা শব্দের অর্থ হচ্ছে বিপরীত দাখিলা। কন্ট্রা শব্দের অর্থ কি, বিপরীত দাখিলা। তো এটার মানে হচ্ছে, মনে করো তোমাকে যদি বলি উত্তর তাহলে তুমি যাবা পূর্ব, তোমাকে যদি বলি পশ্চিম তাহলে তুমি যাবা কি, পূর্ব। প্রিয় শিক্ষার্থীরা, কন্ট্রা শব্দের অর্থই হচ্ছে বিপরীত দাখিলা, মানে এটা যে জায়গায় থাকবে সে তার বিপরীত জায়গায় চলে যাবে। এবার আসো, এই কন্ট্রা এন্ট্রি সাধারণত তোমাদের বইয়ের ভিতরে দুইটা হয়, সে দুইটাই আবার অনেকগুলো। একটু লক্ষ্য করো, এই জায়গায় আমি লিখছি নগদ টাকা ব্যাংকে জমা দান এবং ব্যাংক হতে উত্তোলন। তো এই দুইটাই হচ্ছে মেইন। তো আর বাকি যে দুইটা দেখতে পাইতেছো এই দুইটার মধ্যেই পড়ে, মানে দুইটাই হচ্ছে মেইন। কি কি, নগদ টাকা ব্যাংকে জমা দান। এক কথা মনে রাখো, যেই এন্ট্রিটার ফলে তোমার নগদ এবং ব্যাংক, যেই এন্ট্রির সাথে নগদ এবং ব্যাংক জড়িত ওইটাই কিন্তু কন্ট্রা এন্ট্রি। তো কিভাবে, নগদ টাকা ব্যাংকে জমা দান, এটার সাথে নগদ এবং ব্যাংক দুইটাই কিন্তু জড়িত। কিভাবে, মনে করো আমার নগদ টাকা যদি আমি ব্যাংকে জমা দেই তাহলে আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়বে। অপর দিক থেকে দেখো আমার প্রতিষ্ঠানের নগদ টাকা কমবে, তাহলে নগদও জড়িত ব্যাংকও জড়িত। আরেকটা জিনিস দেখো, ব্যাংক হতে উত্তোলন, এটার সাথেও নগদ জড়িত ব্যাংক জড়িত। তবে প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক হতে উত্তোলন এটা কিন্তু দুইভাবে হয়, মালিক তার নিজের জন্য করে আবার ব্যবসায়ের জন্য করে। তাহলে কোনটা কন্ট্রা এন্ট্রি হবে, তাই না? মনে রাখবা, মালিক তার নিজের প্রয়োজনে যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তাহলে এইটা কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে না। তো তুমি বুঝবা কিভাবে যে কোনটা মালিক করছে আর কোনটা ব্যবসার জন্য করছে? প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবা, যেই এন্ট্রিটার সাথে ব্যক্তিগত শব্দটা উল্লেখ থাকবে নিশ্চয়ই ওইটা মালিক তার নিজের জন্য করছে। আর যদি ব্যক্তিগত শব্দটা উল্লেখ না থাকে, যেমন এই যে ব্যাংক হতে উত্তোলন, দেখো ব্যক্তিগত শব্দটা উল্লেখ নাই, তাহলে তুমি বুঝে নিবা যে এটা ব্যবসার জন্য করছে। আরেকটা জিনিস দেখো, আমি নিচে লিখিয়ে দিছি ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এটা যেই কথা, আর উপরে যে ব্যাংক হতে উত্তোলন একই কথা। আরেকটা জিনিস দেখো, ব্যাংক জমা অতিরিক্ত অর্থ পরিশোধ, এটা যেই কথা, নগদ টাকা ব্যাংকে জমা দান একই কথা। কিভাবে, মনে করো কোনো ব্যাংক থেকে যদি আমি জমা অতিরিক্ত উত্তোলন করি, মানে আমার জমা যা ছিল তার থেকে বেশি যদি টাকা উত্তোলন করি তাহলে ওই ব্যাংকেরই কি আমার টাকা দিতে হবে না? এখন ওই টাকাটা যদি আমি ব্যাংকে দিতে যাই তাহলে কি আমার নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হবে না? আর নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া মানেই কি, কন্ট্রা এন্ট্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কন্ট্রা এন্ট্রি নিয়ে যা বলছি সেটা বুঝতে পারছো। তারপরে দেখো, নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয় বলা হয়। নগদান যে বইটা, এটাকে জাবেদা এবং খতিয়ান উভয় বলা হয়। আমরা জানি হিসাবের প্রাথমিক বই কোনটা, জাবেদা। ঠিক নগদান বইকেও হিসাবের প্রাথমিক বই বলা হয়। এগুলো কিন্তু নৈর্ব্যক্তিকে সবচেয়ে বেশি আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো হচ্ছে নগদান বইয়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তো এর পরবর্তী পর্বে আমি 1 গোড়া 2 গোড়া 3 গোড়া নগদান বইয়ের কিভাবে ছক আঁকতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং কন্ট্রা এন্ট্রিটা কিভাবে উভয় দিকে যাবে সেটা নিয়েও আমি কি করব, আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করো নাই, যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। ভালো থাকো,
সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।